করতে হবে। আজকে কি না পড়বে? স্যার, কারক বিভক্তি মানে শেষ করেছি না। ওই শেষ করছিলাম তো বোধহয় আমরা, কি করণ কারক পর্যন্ত বোধহয় শেষ করছিলাম। অপাদান অধিকরণ এগুলো তো আর দেখাই নাই। তো কি দেখতে হবে না অন্য কোনো কিছু দেখবা? প্রযোজ্য কর্তা প্রযোজক ক্রিয়া পর্যন্ত করি না, ওই ছিলাম। কর্তা শ্রেণী বিভাগ কর্মকারকেও গিয়েছিলাম, করণ কারকে আমরা ঢুকবো আর কি, কর্মকারক শেষ করেছিলাম বোধহয়। বলো না অন্য কোনো কিছুতে যাবে? বাকি তো একজন দেখাচ্ছে এখন। কি আছো? সানজিদা লেখা বোধ হয়, সানজিদা। জি স্যার। তা কি কি বিষয়ে আলোচনা করতে হবে বলো? নাকি না কারক বিভক্তির ওখানেই যাব? কারক বিভক্তির কাছেই যান। ওখানেই যাই, তাই? জি স্যার। তাহলে গত ক্লাসে যেখানে ছিলাম তারপর থেকেই শুরু করি দেখি। তোমাদের যদি তাতে আমরা কর্মকারক পড়ে ফেলেছিলাম, কর্তা চিনেছি। ও, তৃতীয় বিভক্তির কথা বলছিলাম না? তৃতীয় বিভক্তিতে না, তৃতীয়া, এটা কি পড়িয়েছিলাম? করণ কারক বোধহয় পড়ায়নি না? না স্যার, উম, কর্তৃক কর্ম পর্যন্ত মনে হয় ধাতুজ কর্ম পর্যন্ত আহ, হয়েছে। না ঠিক আছে, এই যে এইগুলো পড়ানো হয়নি। সমধাতুজ কর্ম এই পর্যন্ত পড়া হয়েছিল। এরপরে আমরা কথা বলবো যে কর্ম চার চার প্রকার। হ্যাঁ, এখান থেকে কর্ম চার প্রকার এই কথাটা বললে তোমাদের আরেকটা ধারণা তৈরি হবে কর্ম সম্পর্কে। এবং ক্রিয়ার যে রূপটা, একই সাথে ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কে তোমাদের একটা ধারণা এখানে আসবে। দেখো, বলা হয়েছে যে কর্ম মানে আমরা ব্যাকরণে বুঝছিলাম যে অবজেক্ট কে বুঝবো, তাই না? কোনোভাবেই কর্ম মানে ভার্ব হয়। এই কর্মকে চার প্রকার হিসেবে ধরা হয়েছে, কিভাবে দেখো, ক্রিয়ার ভিত্তিতে। সকর্মক ক্রিয়া। এখন সকর্মক ক্রিয়া মানে কি? বলছে, আচ্ছা দেখো তো, যদি বলি সে, এটা এখানে ক্রিয়া কোনটা? খায়। তাহলে এটা কি সকর্মক না অকর্মক? কিভাবে বোঝা যাবে সেটা? বলছে যে ওই ক্রিয়ার যে কর্মটা সেখানে উল্লেখ আছে কিনা, এইভাবে বোঝা যাবে যে এটা সকর্মক না অকর্মক। তা এখানে কি ক্রিয়ার উল্লেখ আছে? এ, কর্মের উল্লেখ আছে এখানে? সে খায়, নাই। কর্মটা কি বলছে? কি খায়। এই কিটার উল্লেখ এখানে। কিন্তু যদি বলি সে ভাত খায়, তখন ভাত শব্দটার উল্লেখ যখন থাকে এখানে, তখন এই খায়টা সকর্মক ক্রিয়া হয়। তাহলে এই যে ফুল তুলেছে, খেয়াল করো, সে ফুল তুলেছে বা তুলছে, এখানে তুলছেটা ক্রিয়া। তুলছে ক্রিয়াটা কিসের উপর ভর করে হচ্ছে? ফুলের উপর নির্ভর করে হচ্ছে, ফলে বলা হচ্ছে ফুল হচ্ছে কর্ম। আর এই কর্মটাকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম। কারণ তুলসীটা যেহেতু সকর্মক ক্রিয়া, এটা তার কর্ম। এখন বলে স্যার, কর্ম যখন আছে তখনই তো সে সকর্মক ক্রিয়া হয়, তাহলে আবার সকর্মক ক্রিয়ার কর্ম, এমন কথাটা কিভাবে না হয়? এইখানে কথা হচ্ছে যে দেখো, যখন বলা হবে যে সে তুলছে, আচ্ছা কিছু না কিছু না থাকলে কি কেউ কিছু তুলতে পারবে? বলো। যদি বলা হয় সে খাচ্ছে, কিছু না কিছু না থাকলে তো কিছু খেতে পারবে না, তার মানে ওখানে কিন্তু কর্ম আছে। ঠিক এই কারণে এই যে যে খায় কথাটা, এটা ভাতের উল্লেখ না থাকলেও এটা সকর্ম। কারণ এই ক্রিয়াটা কর্ম ছাড়া কোনোভাবেই সম্পন্ন হওয়া সম্ভব নয়। ফলে তুলছেটা
এই ফুলের উল্লেখ না থাকলেও আগে থেকেই তুলছেটা সকর্ম। কেন? কারণ তুলছে ক্রিয়া তখনই সম্পন্ন হবে যখন কিছু না কিছু তোলার কাজটা ঘটবে। অতএব এখানে আমরা বলছি যে ফুল তুলছে সকর্মক ক্রিয়ার একটা কর্ম। আচ্ছা, প্রয়োজক ক্রিয়ার কর্ম। আমরা এর আগে প্রয়োজক ক্রিয়া চিনেছিলাম। সেটা কেমন? যেখানে একজন আরেকজনকে দিয়ে কাজ করিয়ে নেয়। এই যে পড়াচ্ছেন, দেখো পড়ছেন না, অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষক ছাত্রকে দিয়ে বই পড়ানোর কাজটা করিয়ে দিচ্ছেন। ফলে এটা প্রয়োজক ক্রিয়া। তাহলে এই প্রয়োজক ক্রিয়ার কর্মটা এখানে কি? বলছে প্রয়োজক ক্রিয়ার কর্মটা এখানে দুটো। একটা বই, আরেকটা ওই যে প্রয়োজ্য কর্তা একজন শিক্ষক, আর প্রয়োজক কর্তা যেটা, একেও আমরা কর্মপদ হিসেবে ধরবো। এটা কর্মক্রিয়ার সময় বলেছিলাম। ফলে শিক্ষক এখানে মুখ্য কর্তা, ছাত্র এখানে গৌণ কর্তা। কিন্তু গৌণ কর্তার নামটা আমরা নিয়েছি প্রয়োজক কর্তা। আর কারকের বিবেচনায় প্রয়োজক কর্তাকেও আমরা কর্ম হিসেবে বিবেচনা করব, এমন কথা আগের ক্লাসে বলেছিলাম। আবার এই কর্মটা এখানে প্রয়োজক ক্রিয়ার কর্ম। প্রয়োজক ক্রিয়া কোনটা? পড়াচ্ছেন। পড়াচ্ছেন কেন? কারণ আরেকজন একজনকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এই সমধাতুজ কর্মের কথা আমরা ওই ঘুমের কথা বলতে যে বলেছি। যেমন বলছে কর্ম এবং ক্রিয়াপদ। এই তোমাদের এই কর্ম আর ক্রিয়া দুইটা যদি আলাদা সেন্স তৈরি না হয়, তাহলে কিন্তু শুধু পেঁচাতে থাকবে। ব্যাকরণের ক্ষেত্রে কর্ম আর ক্রিয়া দুটো আলাদা কথা। এটা একটু মাথায় রাখতে হবে বেশি করে। ঠিক আছে? এইবার উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। তোমরা কি আমার সাথে আছো? জি স্যার। জি আচ্ছা স্যার। আছি স্যার। আচ্ছা, তোমরা আছো কয়জন? তিনজন। হুম। না বুঝলে বলবে যে স্যার বুঝতে পারছি না, না হলে অযথা কথা বলে খুব বেশি লাভ হবে না। উদ্দেশ্য ও বিধেয়, এই দুটো শব্দের সাথে তোমাদের আগেও পরিচয় হয়তো আছে। সেটি হলো বাক্যকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়। একটা হচ্ছে, ধরো যে বললে সে স্কুলে যায়। সে স্কুলে যখন যাচ্ছে, দেখো সে সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে স্কুলে যাওয়া, তাই না? তাহলে সে হচ্ছে উদ্দেশ্য, আর স্কুলে যায় সম্পূর্ণরূপ হচ্ছে বিধেয়। উদ্দেশ্যের নাম সাবজেক্ট ইংরেজিতে, আর বিধেয়কে কি বলা হয়? প্রেডিকেট। তোমরা এটা জানো। কথা হচ্ছে ওই দুইটাকে টার্গেট করে এখানে দেখো কর্মপদ তৈরি হয়েছে। দেখো বলছে দুধকে মোরা দুগ্ধ বলি। দেখো তাহলে দুধকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, আর দুধকে উদ্দেশ্য করে আহ যে কথা বলা হয়েছে সেটা হলো দুগ্ধ। ফলে দেখো এই বাক্যটায় দুধকে কিন্তু আহ উদ্দেশ্যের কর্ম হয়েছে। কিরকম? দেখো, মোরা দুধকে দুগ্ধ বলি। মোরা কিন্তু এই বাক্যের প্রকৃত কর্তা। মোরা মানে আমরা, না? দুধ সম্পর্কেও কথা বলা হয়েছে, কিন্তু দুধটা এমন ভাবে বসেছে ওখানে শব্দটা, যাতে বোঝা যাচ্ছে যে মোরা মূল কর্তা এবং দুধ শব্দটি ওখানে উদ্দেশ্য। কিন্তু কিন্তু কর্তার কাজ করে নাই। ফলে উদ্দেশ্য হিসেবে বসলেও সেটি কর্মের কাজ করেছে এই বাক্যটাই। ফলে দুধ হয়েছে উদ্দেশ্য কর্ম। আর দুধ সম্পর্কে আমরা যে কথাটা বলেছি সেটি হলো দুগ্ধ। অতএব দুগ্ধ হয়েছে তখন বিধেয় কর্ম। ঠিক একইভাবে হলুদকে বলি হরিদ্রা। কে বলি? ওই যে মোরা। মোরা হলুদকে বলি হরিদ্রা। তার মানে হলুদ এবং হরিদ্রা, হলুদ হচ্ছে উদ্দেশ্য কর্ম, হরিদ্রা হচ্ছে বিধেয় কর্ম। বাক্যের কর্তা মোরা, এবং দুটো বাক্যতেই আমরা একই সাথে দেখছি উদ্দেশ্য কর্মও আছে, বিধেয় কর্ম আছে। অর্থাৎ কর্মপদ একটা হচ্ছে সাবজেক্টের কাছাকাছি চলে গেছে, তো ওকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কিন্তু বলার কাজটাও করছে না। ওর সম্পর্কেই বলা হচ্ছে আর একটা কথা।
ব্যাপারটা একটু বুঝতে হবে যে বাক্যে এইরকমও একটা কর্মপদ থাকে যেখানে একই ধরনের অর্থবহ দুইটা পদ একটার সম্পর্কে আরেকটাকে বলা হয়। এই ক্ষেত্রে প্রথমটা উদ্দেশ্য কর্ম, দ্বিতীয়টা বিধেয় কর্ম। এইভাবে কর্মপদ চার প্রকার। এই চার প্রকারের যেটাই তোমার মার্কিং থাকবে তোমাকে বলতে হবে এটা এই বাক্যে এই ধরনের বিভক্তি। তাহলে যদি আমরা দুধকে মোরা দুগ্ধ বলি, এই বাক্যটায় দুধকে এই শব্দটিতে দাগ দিই, তুমি এটাকে কোন কারকে কোন বিভক্তি বলবা বলো তো? দেখো তো কর্মপদে দ্বিতীয়া বিভক্তি কিনা, অর্থাৎ কর্মে দ্বিতীয়া। জি স্যার। কিন্তু আহ যদি বলা হয় দুধ হলো দুগ্ধ, এবার কি তুমি দুধকে কর্ম, এবার কি উদ্দেশ্য বলতে পারবা? দেখো এবার কিন্তু আহ ওই দুধ ওই বাক্যে আর উদ্দেশ্য আছে, কিন্তু উদ্দেশ্য কর্ম না, একেবারেই উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট সেটা। ফলে এবার কর্তা। বলার ভঙ্গির ভিতরে তোমাকে বুঝতে হচ্ছে ওই পদের অবস্থান কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো হলুদ হলো হরিদ্রা, হলুদ হলো হরিদ্রা, এই বাক্যে হলুদ কি উদ্দেশ্য? ডেফিনেটলি, কিন্তু কর্মের অবস্থানে যায়নি। হলুদ মানে হরিদ্রা। দেখো একইভাবে হলুদ আছে, হলুদ মিন্স হরিদ্রা, এরকমই আমাদের ইংরেজিটা দেবে। তাহলে তুমি বাক্যে পদের অবস্থানকে আগে নির্ধারণ করবে, সেটি কর্মে না কর্তায় কোথায় আছে। কখনো কখনো তোমার মনে হয় বসতে পারে এটা বোধহয় এখন কর্মে আছে, কখনো কখনো মনে হতে পারে এটা কর্তায় আছে। কিন্তু মনে হওয়ার থেকে লজিক্যালি আলোচনা করে সেটিকে বের করে নিতে হবে ও আসলে কিসের কাজ ওই বাক্যটা করছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই করণ কারকে। তার একটা প্রশ্ন আসছেন ছিল। নাকি? ওতে বাসায় আসছেন? ও ঠিক আছে, আমি একটু ক্লাসে আছি, খেলতে গেছিলাম, এসে এই যে ক্লাসে বসছি। ঠিক আছে, দেখো করণ কারক সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করো, তোমরা পেরে যাবে আশা করা যায়। দেখো বলা হয়েছে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ক বা উপায়কে, কোন কথা, ক্রিয়াটা সম্পন্ন হবে যার মাধ্যমে, যার উপর ভর করে। যেমন সে কলম দ্বারা লেখে, তাহলে লেখার কাজটা সে করছে, সে কর্তা, তাই তো? কিন্তু কলম কি কাজে লাগছে বলছে উপকরণ। কলম এটা তো লেখার হয়েছে, অস্ত্র হিসেবে কাজ করেছে, ফলে সে কলম দ্বারা লেখে। ফলে এটাকে বলতে হবে লেখার উপকরণ বা করণ। উপকরণ থেকে করণ কথাটা এসেছে, উপায় সহায়ক উপকরণ এই। যেমন জগতে কীর্তিমান হয় সাধনায়। দেখো এই বাক্যটাকে তুমি সাধনায়কে কি উপকরণে নিতে পারবা? না, সাধনা হচ্ছে উপায়, ধরন না, মানে ওই কাজ করার যে প্রক্রিয়া, সাধনাটা তাই বলছে। এইবার সাধনাও করণ কারকে গেল। সাধনা এবারে কি, সাধনার দ্বারা। ফলে ওই যে দ্বারা তৃতীয় বিভক্তি চলে আসছে, ব্যাখ্যা করে পাচ্ছি। কিন্তু দ্বারা ব্যবহার না করে আমরা অন্তঃস্থ ব্যবহার করেছি, ফলে এটা সপ্তমী বিভক্তির দিকে যাচ্ছে। সে বল খেলে, মানে কি, সে খেলার কাজটা করে কি দ্বারা, বল দ্বারা, হয় যে। তাহলে বল কিন্তু আহ উপকরণে যাচ্ছে। দেখো তুমি একে আবার ইংরেজিতে অবজেক্টও ধরতে পারো। দেখো তো কিরকম, বলছে হি প্লেস
হি প্লেস ফুটবল হতে পারে না? হতে পারে তো। তাহলে ফুটবল যদি হতে পারে তাহলে হি প্লেস বল হতে পারে না কেন? অবশ্যই হতে পারে। তখন তুমি বল ইজ প্লেড বাই হিম, অর্থাৎ বলকে তুমি অবজেক্ট ধরতে পারো, অর্থাৎ কর্ম ধরতে পারো। ইংরেজিতে এটি এখানে সম্ভব, কিন্তু বাংলায় এই বলকে তুমি কর্মপদ ধরতে পারবে না, কারণ বলটা এখানে উপকরণ হিসেবে কাজ করছে। খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসার জন্য মনে রাখতে হবে, এই বাক্যটাই আসার জন্য। ঠিক আছে? তাহলে সে তার মাথায় লাঠি মেরেছে, এখানে দ্বারা, দেখো উজ্জ্ব রয়েছে, লাঠি মেরেছে মানে কি, লাঠি দ্বারা মেরেছে। অর্থাৎ তোমাকে বলতে হবে করণে শূন্য বা প্রথম, এই যে করণে শূন্য বা প্রথম। তৃতীয় বিভক্তিতে হচ্ছে, দেখো লাঙল দ্বারা জমি চাষ করা হয়। আচ্ছা, যদি বলতে যে লাঙলে জমি চাষ করে, তাহলে কি কি হতো বলো তো? লাঙলে জমি চাষ করে বললে, লাঙলে দাগ দিলাম, করণের সপ্তমী। তাই? দেখো তো, ওই বাক্যটাকে বলার ভঙ্গি এমন না যে লাঙল নিজেই কাজ করছে, লাঙলে জমি চাষ করে। কিন্তু স্যার লাঙল তো ডিজে করছে না, এখানে কর্তা উজ্জ্বল আছে না। কিভাবে? কর্তা উদ্য আছে কোথায়? ওই বাক্যে বলার ভঙ্গিতে লাঙল তো একেবারেই কর্তার অবস্থানে চলে আসছে। যদি বলি কলমে ভালো লেখে, কি হবে? দেখো তো। এই ক্ষেত্রে কর্তায় সপ্তমী। হ্যাঁ, ওই একই ভাবে লাঙলে জমি চাষ করে যদি এইভাবে আসে, তোমাকে বুঝতে হবে যে ও আসলে কর্তার অবস্থানে না করণের অবস্থানে। ওই কথাটাকে করণে নেওয়া যায় কিনা, ওই বাক্যকে কল লাঙলে জমি চাষ করে, এটাকে কোনোভাবেই তুমি লাঙলের সাথে দ্বারা যুক্ত করতে পারো না। লাঙলে দ্বারা জমি চাষ করে এমন বলতে পারো না। কিন্তু সে তার মাথায় লাঠি মেরেছে, এটাকে বলা যায় সে তার মাথায় লাঠি দ্বারা মেরেছে। দেখো, সব বাক্য ঠিক রেখে আমি দ্বারাকে নিয়ে আসতে পেরেছি, খেয়াল করেছো? কিন্তু লাঙলে জমি চাষ করে এমন করে বললে, আর লাঙলে দ্বারা জমি চাষ করে, এই কথা বলা যায় না। ফলে লাঙল ওই বাক্যে কর্তার অবস্থানেই চলে যায়। ঠিক আছে? এইভাবে একটু তোমাকে বুঝে নিতে হবে। ধারণাটা পরিচ্ছন্ন হোক। শিকারী বিড়াল গোফে চেনা যায় মানে কি? দেখো তো, তুমি খুব সম্পূর্ণ বাক্যে গোফের সাথে দ্বারা যুক্ত করে তাড়া ফেলতে স্যার। পারবে। হুম। কিন্তু দ্বারাটা যেহেতু বাক্যে নাই, তাই এটা শূন্য বিভক্তি হয়েছে। যদি বলা হতো শিকারী বিড়াল, দ্বারা নাই কিন্তু দ্বারাটা পরিণত হয়েছে এতে, অর্থাৎ সপ্তমীতে। হুম। তাই দ্বারাটা হয়েছে, তাই না থেকে এটা হলো করণ কারকে সপ্তমী। কিন্তু যদি গোফ দ্বারা লিখতাম তাহলে করণ কারকে তৃতীয় বিভক্তি হতো, কারণ দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় চিহ্ন, আবার দ্বারা দিয়ে কর্তৃক দ্বারা আমরা করণ কারকও বুঝতে পারবো। ওই যে আমি যা বলছি তা ব্যাখ্যাকার এখানে লেখাও আছে, যে এটা এইভাবে পরিণত হচ্ছে। মধুতে মাখা মানে কি? মধু দ্বারা মাখা, মধু দ্বারা মাখা, দিয়ে কিন্তু মাখা। দ্বারাকে আমরা রাখিনি, তেতে নিয়ে আসছি। ফলে আমরা এটাকে বলতে পারছি সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয় মানে কি? চেষ্টার দ্বারা সব হয়, ওই যে দ্বারায় পরিণত করা যায়, ফলে চেষ্টাটা উপায় হয়ে আসে। অতএব এটা আমরা বুঝে নেব তৃতীয় বিভক্তি, কিন্তু সেটি নাই। তৃতীয় বিভক্তিটা পরিণত হয়েছে সপ্তমী বিভক্তিতে। সাথে সাথে এখানে এটাও বুঝবো যে করণ কারকে প্রথমা বিভক্তি হয়, তৃতীয় বিভক্তি হয়, আর সপ্তমী বিভক্তি হয়।
বাকি আর কোনো বিভক্তি স্মরণ করা তো হয় না। দেখি যদি আমরা বুঝতে পারি। জাতিতে ব্রাহ্মণ, এটা কি জাতিতে ব্রাহ্মণ, ওই যে জাতির দ্বারা ব্রাহ্মণ বোঝা যায়, এটা জাতি দ্বারা শনাক্ত করা হচ্ছে, তাই সেই ব্যাখ্যায় না যে তুমি তাকে বোঝার উপায় নিয়েছো ব্রাহ্মণ, জাতিকে আমি মাধ্যম হিসেবে, উপায় হিসেবে ব্যবহার করেছি, তাই জাতিতে অর্থাৎ জাতি দ্বারা বোঝা যাচ্ছে এরকম ব্যাপারটা যে সে ব্রাহ্মণ, তাই জাতিকে এখানে উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু দ্বারা নাই, যেহেতু তেতে এসেছে, তাই সপ্তমী বিভক্তি। সম্প্রদান কারক, দেখো তো কি কি পার্থক্য নিজেরা ধরতে পারো, একটু পড়ে ধরতে পারো কিনা, পড়ে খেয়াল করো তো। বলা হয় যে যাকে সত্য বা অধিকার, বানানটা একটু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সত্য বা অধিকার ত্যাগ করে দিয়ে দেওয়া হয়, দান করা হয়। এখানে অর্চনা মানে যে পূজা অর্চনার যে ব্যাপারটা, সাহায্য করা হয়, তাকে সম্প্রদান কারক বলা হয়। বলছে যে এখানে ব্যক্তির কোনো জায়গা হবে না, না বস্তুর কোনো জায়গা হবে না, কোনটা? বস্তু নয়, ব্যক্তি সম্প্রদান। দেখো, ভিখারিকে ভিক্ষা দাও, আচ্ছা ভিক্ষাটা কিন্তু এখানে কর্ম, অর্থাৎ অবজেক্ট, কিন্তু কাকে? ভিখারিকে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে ব্যক্তির দিকে, বস্তুর দিকে নয়। ওই যে যে ভিক্ষাটা দেওয়া হচ্ছে, মানে ভিখারিকে ভিক্ষা দাও, এটা তোমার ওই কর্মে দ্বিতীয় বলতে পারবো না আমরা। ভিখারিও তো ব্যক্তি, তুমি ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারি ব্যক্তিবাচক কর্ম, কিন্তু কারকের বিবেচনায় এটি ব্যক্তিবাচক কর্ম হলেও যেহেতু এদের সম্প্রদান করে দেওয়া হচ্ছে, তাই এটি সম্প্রদ মানে একেবারে সত্য ত্যাগ করে, অধিকার ত্যাগ করে দিয়ে দেওয়া হচ্ছে, তাই এটিকে সম্প্রদান কারক বলা হয়েছে। কিন্তু আধুনিক নিয়মে এটাকে বলা মনে করা হয় না, এটাকে আসলে কর্মকারকের মাধ্যমে একে সম্পূর্ণ করে নেওয়া হয়, এমন কথাও আছে। তোমাদের যদি সেই আলোচনা আসে তাহলে মনে করবে সম্প্রদান কারকই কর্মকারকের অন্তর্ভুক্ত, এমন আলোচনাও আছে। কিন্তু আমরা যেহেতু বলছি ওই যে সম্প্রদান করে দেওয়া, সত্য ত্যাগ করে দান করে দেওয়া, এই ব্যাপারটা এখানে ঘটে। বলছে ধোপাকে কাপড় দাও, দেখো ভিখারিকে ভিক্ষা দাও, ধোপাকে কাপড় দাও, তুমি ধোপাকে কাপড় দিয়ে কিন্তু ওটা ব্যাগ আনা হয় বা নিজে আবার নিয়ে আসা হয়, এই হম ফলে ওখানে একেবারে দিয়ে দেওয়ার ব্যাপারটি নেই, কিন্তু ভিখারিকে ভিক্ষা দানে কিন্তু একেবারে দিয়ে দেওয়ার ব্যাপারটি আছে, তাই ওটাকে সম্প্রদান মনে করা হয়। সৎপাত্রে কন্যা দান করো, সমিতিতে চাঁদা দাও, অন্ধজনের দেহ আলো, দেহ মানে দেওয়া, বলছে এইগুলোকে সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে। ফলে এখানে আমরা সম্প্রদানে দ্বিতীয় বা চতুর্থী বা সপ্তমীর দুইটা কারক ঘটাতে পারি। একটা আছে নিমিত্তার্থে, বলছে কেবল ওই সত্য ত্যাগ করে না, নিমিত্তার্থেও একটা চতুর্থী বিভক্তি হয়। সম্প্রদানে যেমন চতুর্থী বিভক্তি হচ্ছে, নিমিত্তে মানে জন্য বা নিমিত্ত, আমরা তৎপুরুষ সমাস পড়তে যে কে কে বলছিলাম, যখন জন্য বা নিমিত্তে বোঝা যাবে তখন এটা চতুর্থী বিভক্তি হবে। সেই জায়গা জন্য বা নিমিত্ত এখানে আছে। আচ্ছা, বেলা যে পড়ে এলো, জলকে জল মানে জল আনতে, জলের নিমিত্তে জল, জল আনতে বা জলের নিমিত্তে, ফলে এই কে কে বলা হয়েছে নিমিত্ত। এটা নিমিত্তার্থে চতুর্থী, সম্প্রদান কারক না, কিন্তু আমরা আলোচনা করব নিমিত্তার্থে চতুর্থী হিসেবে। হ্যাঁ, এখানে সমিতিকে, সমিতিতে চাঁদা দাও, এটা হ্যাঁ, সম্প্রদান কারক কেন হবে? কারণ আর- সমিতিতে তো চাঁদা দেওয়া হয় একটা, মানে ভবিষ্যতে একটা ফার্দার তার লাভ না বা না না না, সেটি সুবিধা একটা হতে পারে। জায়গা, আরেকটা জায়গা আছে এমন চাঁদা দিচ্ছ যা তোমার আর কোনো ফেরতের জায়গা নাই, এমন হতে পারে না সেটা। আর ওই জায়গাগুলো আছে বলেই তো বলা হচ্ছে যে সত্য ত্যাগ করে, অধিকার ত্যাগ করে দান করা আসলে হয় না। ভিখারিকে ভিক্ষা দেওয়ার ক্ষেত্রেও আমাদের প্রাপ্তির আশা থাকে, সৎপাত্রে কন্যাদান করার ভিতরেও
প্রাপ্তির আশা আছে যে মেয়েকে সে সুখে শান্তিতে রাখবে না। ফলে এই কারকটাকে বিতর্কিত করে ওই যে সৎ পাত্রে কন্যাদান করো করো, সৎ পাত্রে কন্যাদান করো, ওটা তো আহ, হচ্ছে তোমার কর্মে সপ্তমী হচ্ছে, সৎ পাত্রে দেওয়া হচ্ছে কন্যা, দান করাটা হচ্ছে ক্রিয়া। এবং তুমি ধরো তুমি সৎ পাত্রে কন্যাদান করো, ফলে এটা কর্মকারক দিয়ে সারা যাচ্ছে, সেই কথাটাই তো ওই যে উপরে লেখা আছে যে মূলত কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ হয়ে যায়। কিন্তু তারপরেও যেখানে তোমার এইরকম একটা সেন্স আছে যে সত্য ত্যাগের ব্যাপার আছে, যা দিয়ে দিচ্ছি আর পাবো না, আর আমার হবে না, তুমি যে সমিতিতে চাঁদা দিচ্ছ, যেখানে তুমি মনে করছো যে আমি আজকে 200 টাকা করে মাসে মাসে দিচ্ছি, ওটা আসলে চাঁদা যাচ্ছে না, ওটা যাচ্ছে সঞ্চয়। আচ্ছা, চাঁদা সেটি যেটি তুমি দিয়ে দেবে আর আসবে না। আর চাঁদাবাজও তারা যারা সেটি নেবে আর দেবে, সঞ্চয়বাজ তো নাই। কথা বলছো, চাঁদাবাজ আছে। ফলে সমিতিতে চাঁদা দাও, তাতে আর ব্যাক পাওয়ার সম্পূর্ণ বিষয়টি থাকে না। এই অন্ধজনের দেহ আলো, মানে যারা অন্ধজন, জ্ঞান বিদ্যা বুদ্ধি যাদের নাই, তাদের তুমি আলো, এখানে আসলে জ্ঞানের আলোর কথা বলা হয়েছে, হ্যাঁ, সেটি তাদের দাও, দেহ অর্থ দাও অর্থে, বিতরণ করো অর্থে। তাই অপাদান কারক দেখো কি কয়টা জিনিস আসে এখানে, বলছে বিচ্যুত হওয়া, গৃহীত হওয়া, জাত মানে জন্ম, বিরত হওয়া, আরম্ভ হওয়া, দূরীভূত, রক্ষিত, বা যা দেখে কেউ ভীত হয়, অর্থাৎ যা থেকে কেউ ভয় পায়। প্রত্যেকটা জিনিস আছে। গাছ থেকে পাতা পড়ে, বুঝে বিচ্যুত হচ্ছে। দুধ থেকে দই হয়, এটা তোমার জাত অর্থেও হতে পারে এবং ওটা গৃহীত অর্থেও হতে পারে। খেজুর রসে গুড় হয়, হুম, একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে, রস গুড়ে পরিণত হচ্ছে না, এটা জাত। বিরত মানে থেমে যাওয়া, বলছে পাপে বিরত হও। দেখো, সাথে সাথে তুমি আরেকটা জিনিস খেয়াল করবে, করণ কারকের সাথে যেমন তৃতীয় বিভক্তির সম্পর্ক আছে, ঠিক তেমন ভাবে সম্প্রদান কারকের সাথে চতুর্থ বিভক্তির সম্পর্ক আছে, খেয়াল করেছো? ঠিক একই ভাবে অপাদান কারকের সাথে কার সম্পর্ক কত? ওই দেখো তো, পঞ্চমী বিভক্তি কিনা। খেজুর রসে গুড় হয় মানে খেজুর রস থেকে গুড় হয়, পাপে বিরত হও মানে পাপ থেকে বিরত হও। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? জি স্যার। অর্থাৎ এখানে পঞ্চমী বিভক্তির একটা প্রভাব আছে, এবং তুমি যখন পঞ্চমী বিভক্তিকে এভাবে প্রয়োগ করতে পারবে, তখন তুমি ভাববে ওখানে অপাদান কারক হচ্ছে। আর ওই যে যে শর্তগুলো দেওয়া আছে, অর্থগুলো যেখান থেকে প্রকাশিত হয়, যে এই অর্থগুলো প্রকাশিত হতে পারে কিরকম, ওই যে বিচ্যুত হওয়া, গৃহীত হওয়া, জাত হওয়া, বিরত হওয়া, না, এগুলো এখান থেকে হয়। আরম্ভ হওয়া, কোনটা আরম্ভ? কাল পরীক্ষা শুরু হবে, কাল থেকে পরীক্ষা শুরু। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, অর্থাৎ দূরীভূত হওয়া অর্থে এটি। আচ্ছা, যদি পঙ্গপালে দাগ হয় তাহলে কি হবে গল্প? পঙ্গপালে যদি দাগ দিই, স্যার এখানে পঙ্গপাল দেশ থেকে কর্মে শূন্য। কর্মে শূন্য, পঙ্গপাল চলে গেছে, এটা হলে কর্মে শূন্য। দেখো তো, কর্তায় শূন্য। পঙ্গপাল তো যাওয়ার কাজটা করছে, অতএব এরা কর্তা, অতএব এটা কর্তাই শূন্য। দেশ থেকে পঙ্গপাল চলে গিয়েছে। কেন পারছো না এটা ধরতে না পারলে কিন্তু হবে না।
পাপে বিরত হও। দেখা তো, পাপ থেকে, তার মানে অপাদানে সপ্তমী বিভক্তি। এগুলো যে সপ্তমী বিভক্তি। গাছ থেকে পাতা পড়ে, গাছ, তার মানে অপাদানে পঞ্চমী। দুধ থেকে দই হয়, অপাদানে পঞ্চমী। খেজুর রসে গুড় হয়, বলো কি হবে? কোন কারকে কোন ব্যক্তি? খেজুর রসে গুড় হয়। এটা হচ্ছে অপাদানে পঞ্চমী হবে, কারণ ওর খেজুর রস থেকে গুড় হয়। তার থেকে তো নাই এখানে, তাহলে তুমি পঞ্চমী বিভক্তি কিভাবে পেবা? এখানে আছে কি? থেকেটাই তো বলছে রসের, রস শব্দটার সাথে এতে পরিণত হয়েছে, মূল শব্দ তো রস। তুমি যদি লিখতা, তাহলে লিখতা খেজুর রস থেকে গুড় হয়। যদি এরকম লেখা হতো যে রস থেকে, হ্যাঁ, রস থেকে গুড় হয়, তাহলে তুমি বলতে পারতা যে অপাদানে পঞ্চমীগণ থেকে বিভক্তিটা আছে। কিন্তু এই রস থেকেটাই তো পরিণত হয়েছে কিসে? রসে। তাহলে এবার কি আর অপাদানে পঞ্চমী আছে? কোন বিভক্তি যুক্ত হয়েছে এবার? বলো। সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। ফলে এবারটার নাম হবে অপাদানে সপ্তমী। এই কি বোঝা যাচ্ছে এগুলো? এইভাবে তোমার বিচারবোধকে বাড়াতে হবে, না হলে কিন্তু বিপদ। বিপদ থেকে বাঁচাও। ওই যে এবার পঞ্চমীর উল্লেখ আছেই। আচ্ছা, বাঘকে ভয় কে না পায়, বলো কি? বাঘকে ভয় কে না পায়। হুম, বাঘকে ভয় কে না পায়। অপাদান তো বুঝছো, কিন্তু বিভক্তি কি হবে? বা মোটামুটি অনুমান করতে পারছো যে অপাদান। কি আনসার করেন কে রে? হ্যাঁ, কে রে কি তাহলে দ্বিতীয়া। অপাদানে তৃতীয় বিভক্তি স্যার। দ্বিতীয় বিভক্তি। কারণ কে দ্বিতীয় চিহ্ন। আর অপাদান কেন বললাম? কারণ ওই যে ভয় হচ্ছে ওখান থেকে, যাকে দেখে ভীত হই, অর্থাৎ ভয় উৎপন্ন হচ্ছে, তাই বাঘ থেকে এটা তৈরি হচ্ছে। বাবাকে বড় ভয় পাই, বলো বাবাকে ডাক দিলাম। স্যার এটাও অপাদানের তৃতীয়া। হ্যাঁ, এটাও অপাদানে দ্বিতীয়। এভাবে আমাদের মোটামুটি কথাগুলোকে বুঝতে হবে। দেখো, মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন, বলো কি হবে? অপাদানে শূন্য। অপাদানে শূন্য। যদি বলতাম সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা থেকে পলায়ন। অপাদানে পঞ্চমী। পঞ্চম। ঠিক আছে, হলো। ভালো তাহলে না? ও, বাবাকে বড্ড ভয় পাই, এটা তো লেখা আছে। এই যে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, বলো কি বাঘের? ষষ্ঠী স্যার। অপাদান ষষ্ঠী। বিপদে মরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। হুম, কি অসাধারণ কথা, তাই না? শুনেছো এই কবিতা? এই কবিতা তোমরা শোনোনি? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। স্যার দুঃখ
হুম বিভিন্ন ইসেতে সম্পূর্ণ কবিতা শোনা হয়নি, এই দুইটা লাইনই বেশি শোনা যায়। শুনেছো? এটা রবীন্দ্রনাথের কবিতা আত্মত্রাণ নাম, গীতাঞ্জলির কবিতা এটা। এই কবিতা লিখে ঠাকুরদা নোবেল পুরস্কার পেয়েছেন। কবিতার নাম ছিল বোধহয় আত্মত্রাণ, আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা, কবিতাটা ছিল দেখো কেমন: বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি রহিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়, আমারে তুমি করিবে প্রাণ প্রাণ এ নহে মোর প্রার্থনা, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। ওই যে থাকে না যে আরে এত বিশ্বাস, এত সৃষ্টিকর্তারে এত বিশ্বাস করবো, ওর কোনো কাজ নাই, খালি ক্ষতি। হ্যাঁ হ্যাঁ, পাওনাটা যখন কম হয় তখন মনে হয় আমার কর্মটা ঠিক নাই, সৃষ্টিকর্তা কিছু না, এরকম একটা ব্যাপার তখন এসে যায়। কিন্তু বলতে এইসব ক্ষেত্রে যেন তোমার প্রতি আমার বিশ্বাসটা চলে না যায়। ভাবতে পারছো কিরকম একটা অসাধারণ জায়গায় ঠাকুরদা পৌঁছেছেন। হম তার ভিতরে এটাই শ্রেষ্ঠ লাইন, এই যে বিপদে মরে করিবে ত্রাণ এ রহে মোর প্রার্থনা। তাহলে আমরা এইবার, আচ্ছা, লোক মুখে শুনেছি কি এই যে, দেখো দেখো এরকম যদি করতাম যে লোক মুখ থেকে শুনেছি, তাহলে কি হতো? এটা স্যার অপাদানে পঞ্চমী হতো। পঞ্চমী হতো। হম তিলে তৈল হয়, বলো কি হবে এটা? অপাদানে সপ্তমী। অপাদানে সপ্তমী। যদি বলতাম তিল থেকে তৈল হয়, অপাদান পঞ্চমী। পঞ্চমী। আচ্ছা, তিলে তৈল আছে, এবার কি হতো? তিলে তৈল আছে, এটা তো স্যার অধিকরণে সপ্তমী হতো। এইটা চলে যেতে পারো অধিকরণে, কারণ এইবার অধিকরণে গেলে অবস্থান বোঝাচ্ছে কোন এক জায়গায়, না কোন এক জায়গায় স্থিত হওয়া বোঝাচ্ছে, কোন এক জায়গায় আছে সেটি অবস্থান করে, তাই বোঝাচ্ছে। আচ্ছা, টাকায় টাকা হয়, যদি বলি টাকায় টাকা আনে, এবার বলো টাকায় টাকা আনে, কই বাকিরা কথা বলো, কি হবে তখন? টাকায় টাকা আনে, তার সাথে আছো? জি স্যার। বোঝা যাচ্ছে না? টাকায় টাকা হয় এটা তো বোঝা যাচ্ছে যে এই টাকা উৎপন্ন হচ্ছে এখান থেকে, টাকার দ্বারা, অতএব এটা সপ্তমী বিভক্তি, কি বলে অপাদান কারক, এবং সপ্তমী বিভক্তি হচ্ছে অন্তস্থ আছে তাই। এবার যদি বলতাম টাকার দ্বারা টাকা হয়, তখন অপাদানের তৃতীয়া হতো। হুম জি স্যার। কিন্তু এখন বললাম টাকায় টাকা আনে, বলো। টাকায় টাকা আমি, হুম এটা কি অধিকরণ হবে স্যার? কেন এবার কি ওখানে স্থিত বোঝাচ্ছে? ওখানে কি থাকা থাকা অবস্থান বোঝাচ্ছে? দেখো তো এবার উম, টাকা আনার কাজটা টাকা করছে কিনা।
জি স্যার। তাহলে এবার টাকা কর্তা না? জি স্যার। প্রথম টাকাটা কর্তা, টাকাটা হচ্ছে কর্তা, কারণ এটা ক্রিয়াটা টাকাই করছে, ফলে টাকা কর্তায় সপ্তমী। কিন্তু এবার বললাম টাকায় টাকা হয়, ধরো এই টাকায় দাগ দিলাম, কর্মে শূন্য। কর্মে শূন্য, এই তো বুঝে ফেলছো। হ্যাঁ, কর্মে শূন্য, কারণ এই টাকাটা এবার অবজেক্ট, আর অবজেক্টে এবার শূন্য বিভক্তি আছে। এইভাবে আমাদের কারক বিভক্তিটা বুঝতে হচ্ছে। আচ্ছা, আমরা এগুলোতে, এই কি হলো, বলো, হাতে লেগে যাবে। অধিকরণ কারকে যাই আমরা, ওইবার হচ্ছে যে এতক্ষণ আমরা কি কি দেখলাম দেখো, কর্তা দেখেছি, কর্ম দেখেছি, করণ দেখেছি, অর্থাৎ উপকরণ বা সহায় উপায়, সম্প্রদান দেখেছি, যাকে দেওয়া হয়, অথবা ব্যক্তিবাচক কর্ম হতে পারে সেটি। অপাদান দেখলাম, যেখান থেকে চ্যুত বিচ্যুত জাত এগুলো আছে, গৃহীত হচ্ছে। অধিকরণ দেখবো এবার, যেখানে অবস্থান করছে, যেখানে সেটি স্থিত হচ্ছে। এর বাইরে যে আরো দুইটা জায়গা, একটা হচ্ছে অবস্থান কারণ স্থান কারণ আধার, আর একটা হচ্ছে সময়। দুটো জায়গা তোমাকে বুঝতে হবে, একটা সময়, একটা স্থান। এই স্থান কাল, এই দুইটা বিষয় আমাকে এখানে মাথায় রাখতে হবে। স্থান কাল, আর একটা হচ্ছে পাত্র। পাত্র মানে ব্যক্তিকে বোঝায়, পার্সন, কিন্তু আমরা এই অধিকরণ কারকের ক্ষেত্রে দুটোকে গুরুত্ব দিচ্ছি। কোন দুটো? স্থান আর কাল। অর্থাৎ ক্রিয়া কখন হচ্ছে, ক্রিয়া কোন স্থানে হচ্ছে। যেমন প্রভাতে সূর্য ওঠে, ধরো যদি প্রভাতে ডাক দিই, সময় বুঝাইছে না? কই, প্রভাত দ্বারা সময় বোঝাচ্ছে। জি স্যার, সময়। সময় বুঝালেই এবার আমরা কইতে পারবো অধিকরণ করো। আর সন্ধ্যায় এসো, অধিকরণ করো, সময়কে বুঝাইছে। সময়কে যেহেতু বুঝিয়েছে, তাহলে ওই শব্দটির সাথে কোন বিভক্তি আছে সেটি দেখতে হবে। যে সপ্তমী বিভক্তি আছে তো, সপ্তমী, এটা কাল বোঝাচ্ছে। দেখো, আমরা রোজ স্কুলে যাই, স্কুলে, দেখো তো স্কুল জায়গার নাম কিনা, স্থান কিনা? জি স্যার। আচ্ছা, যদি বলি বাবা বাড়ি নেই, কি বোঝাবে? বাড়িতে দাগ দিলাম, স্যার স্থান। তাহলে অধিকরণে কোন বিভক্তি? বাড়ি নেই। হুম। উম, এখানে তো অধিকরণের শূন্য। যদি বাবা বাড়িতে নেই বলি, অধিকরণের সপ্তমী। তুমি, সে ঢাকা থাকে, অধিকরণের শূন্য। সে ঢাকায় থাকে। অধিকরণের সপ্তমী। এই তো বলছে বাবা বাড়ি নেই, কথাটাই বাবাই ডাক দিলাম এবার। উম, কর্তায় শূন্য। এই তোমরা বাকি যারা আছো তারা কি ধরতে পারছো এই কথাগুলো? কে কে আছে আর? দুইজন আছো স্টুডেন্ট আমাদের আর, সানজিজা আর কে, আর সানদিদা, জি আর কে? স্যার। সঞ্জয় দা, বুঝতে পারছো এগুলো? জি স্যার, পাচ্ছি। সাউন্ড তো কিছু আসছে না, বলতে পারলে একটু ভালো হতো। বাকি আরেকজন কি আছো, শাকিল না ইব্রাহিম না কে? বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু ভালো হয়। আচ্ছা, এ বাড়িতে কেউ নেই, ধরো কেউতে দাগ দিলাম, কি হবে? স্যার, উম, কর্মে শূন্য। কর্মে?
কেউ কর্তায় শূন্য স্যার। আচ্ছা দেখো তো, এই না থাকার কাজটা তো কেউই করছে, কেউ এ বাড়িতে নেই, তাহলে কেউটা কর্তা না? কর্তা। অবজেক্ট না, এটা সাবজেক্ট। আমরা রোজ স্কুলে যাই, আমরাই ডাক দিলাম, বলো। কি হবে? আমরাই ডাক দিলে কি হবে? ধরতে পারবো না? শেষত ধরা যাচ্ছে না। আমরা রোজ স্কুলে যাই। স্যার ষষ্ঠী। কিসের ষষ্ঠী? কর্তায় ষষ্ঠী। কেন? ষষ্ঠীর চিহ্ন কি, বিভক্তির চিহ্ন কি? রয়ের। এ কিন্তু রা তো ষষ্ঠী না, রা তো প্লুরাল, রা তো কোনো বিভক্তির চিহ্ন না। আমি রোজ স্কুলে যাই, তার প্লুরাল আমরা, এবং সেটি কোনোভাবেই তোমার রেও নয়। রে যদি হতো, তাহলে তুমি কে রে দিগকে দ্বিতীয় ধরতে পারতে, এটা কিন্তু রা। বুঝতে হবে, কিন্তু একেবারেই শূন্য। আমরা রোজ স্কুলে যাই, এখানে আমরা একেবারে ফ্ল্যাট, মূল শব্দ উই, মানে আমরা, কিচ্ছু যুক্ত হয়নি। এখানে তো স্যার তাহলে কর্তায় শূন্য। ডেফিনেটলি কর্তাই শূন্য। বুঝছো? এইরকম জায়গাগুলো একটু পরিচ্ছন্ন করতে হবে। সেটা কোনোভাবেই অধিক পরিমাণে পড়লে কাজ হবে না, কিন্তু অধিক পড়তে হবে। সেটি হলো বোঝার জায়গাটাকে অধিক করলাম। আমরা আধার অধিকরণকে তিন ভাগে ভাগ করব। প্রথম অধিকরণ তিন ভাগে। আধারকে আমরা স্থান হিসেবে নিয়েছি, আর আধারে যদি চন্দ্রবিন্দু দিই তাহলে কি হবে? আধার, ধরো চন্দ্রবিন্দু দিলাম এবার, এর মানে কি? এটা কিন্তু চন্দ্রবিন্দু নেই, অন্ধকার খেয়াল স্যার। করে। এর মানে অন্ধকার। ইয়েস, ভেরি গুড। দেখো, পুকুরে মাছ আছে, অবস্থান পুকুরে। কিন্তু পুকুরের কোন জায়গায় মাছ আছে তা কি জানো নাকি? বনে বাঘ আছে, সম্পূর্ণ বনে কি বাঘ আছে? না। আকাশে চাঁদ আছে, আকাশ কি সম্পূর্ণ, মানে চাঁদ কি সম্পূর্ণ আকাশটাকে জুড়ে আছে, না কোনো একটা জায়গায়? ফলে এগুলো বলছে কোনো একটা অংশে, সম্পূর্ণ অংশে নয়, যে কোনো একটা অংশে ক্রিয়া সংগঠিত হবে। কি বলা হচ্ছে? যে কোনো অংশে ক্রিয়া সংগঠিত হবে, ওই জায়গার সম্পূর্ণ অংশে নয়। তখন সেটি হবে ঐকদেশিক। কি নাম হবে? ঐকদেশিক। বলছে কেবল ওই অল্প অংশ না, কাছাকাছি অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। কিরকম? ঘাটে নৌকা বাঁধা আছে। ঘাটে নৌকা মানে হচ্ছে ঘাটের কাছে। রাজার দুয়ারে হাতি বাঁধা, অর্থাৎ দুয়ারের কাছে। নৈকট্য বা সামীপ্য অর্থেও তোমার ঐকদেশিক অধিকরণ কারক হয়, এটা মনে রাখতে হবে। ঠিক যেমন আমরা তৎপুরুষ সমাস পড়ার সময় বলেছিলাম, দ্বিতীয় তৎপুরুষ হয় কি অর্থে, মনে আছে? ওই যে ব্যাপিয়া অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, বলছিল যে চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। মনে আছে নাকি? জি স্যার, জি স্যার। একটু মনে করতে হবে পড়ে, এবং পূর্বে পড়া কেউ মনে না করলে ভালো হবে না। অভিভাবকটা কি, খেয়াল করো। দেখো, পুকুরে পানি আছে আর পুকুরে মাছ আছে, এই দুইটা শব্দের পার্থক্য বোঝো? দুইটা বাক্যের কি পার্থক্য দুইটাই? স্যার পানি তো পুকুরের সব, মানে এইটাকে সম্পূর্ণ অভিভাবক পুকুর। বলা হয়েছে, বলতে সম্পূর্ণ স্থানটা জুড়ে থাকবে।
তখন সেটি হবে অভিভাবক। তিলে তৈল আছে, মনে আছে ওই যে একটু যে বলছিলাম, তিলে তৈল হয় আর তিলে তৈল আছে, দুইটা কি একই? না, একই ধরনের সেন্স দিচ্ছে না। তিলে তৈল আছে যখন, তখন তিলটা তৈলকে ধারণ করে রাখছে। আর তিলের তৈল হয় যখন বলা হচ্ছে, তখন ওই তিল থেকে যে তেল উৎপন্ন হয় সেই কথাই বলা হলো। দুই দিকের বলার ভঙ্গির কারণে দুইটা দুই ধরনের কারকে যাচ্ছে। আচ্ছা, যদি তৈলে দাগ দিই, তিলে তৈল আছে, যদি তৈল শব্দটাই দাগ দাগ দিই তাহলে কি হবে? বলো। স্যার কর্মে শূন্য। ফরমেশন। ভেরি গুড। পুকুরে পানি আছে, পুকুরে দাগ দিলাম, অধিকরণ নিশ্চিত, কিন্তু আধারাধিকরণ না হইয়া, আধারাধিকরণও নিশ্চিত, তার ভিতরে কিসে আসছে? অভিভাবকে আসছে, কারণ ও সম্পূর্ণ পুকুরটায় পানি আছে তাই। কিন্তু পানিতে দাগ দিলাম, পুকুরে পানি আছে, পানি। কর্মে শূন্য স্যার। কর্মে শূন্য এবার। তাহলে আমরা বুঝে ফেলছি না, আশা করা যাচ্ছে। বৈষয়িক মানে কোথাও বিষয়কে টার্গেট করে যে কথা বলা হবে, কি বলবে, কি কি বিষয়? বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারোর কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে, বিশেষ কোনো গুণে সে অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা। অঙ্ক বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, কিন্তু ব্যাকরণে ভালো। ব্যাকরণ একটা বিষয়, ফলে তোমার বৈষয়িক অধিকরণে সপ্তমী বিভক্তি হচ্ছে না, অঙ্কে কাঁচা ব্যাকরণে ভালো। দেখো তো বোঝা গেল কিনা? বোঝা যাবে। অধিকরণ কারক আরেকটা আছে ভাবাধিকরণ। দেখো বলছে, একটু ব্যাখ্যাটাকে দেখে আসি এখান থেকে এই ইসে। দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখানে দেখো তো, সূর্যোদয় একটা কাজ এবং অন্ধকার দূর হওয়া একটা কাজ। দেখো তো দুইটা কাজ হচ্ছে কিনা? এক কাজের প্রভাবে আরেক কাজের একটা মানে রূপান্তর ঘটছে না? এক কাজের প্রভাবে আরেক কাজের রূপান্তর ঘটছে, একে বলা হয় ভাবে রূপান্তর ঘটা, ক্রিয়ার ভাবে। সূর্যোদয় হচ্ছে, অন্ধকার দূর হচ্ছে, কান্না হচ্ছে, শোক কমে যাচ্ছে। এক ক্রিয়ার কারণে অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ পেলে তাকে বলা হয় ভাবাধিকরণ। হয়েছে? ব্যাখ্যাটা কি? দুটো ক্রিয়া, একটার কারণে আরেকটা রূপান্তর। এই ভাবাধিকরণকে আবার, এটা সবসময় সপ্তমী বিভক্তিতে হয়। ধরো, সূর্যোদয় দ্বারা অন্ধকার দূরীভূত হয়, এমন কথা বলা যেতে পারে, কিন্তু আমরা কি তা বলবো? কান্নার দ্বারা শোক মন্দীভূত হয়, এমন হবে, কিন্তু ওটা আসলে বলা হয় সপ্তমী বিভক্তি দিয়েই। সপ্তমী বিভক্তি হয় বিধায় এর আরেকটা নাম হয় ভাবে সপ্তমী। ওর নাম ভাবে সপ্তমী। গুরুত্বপূর্ণ। এমন হতে পারে কোন বাক্যে ভাবে সপ্তমীর প্রয়োগ ঘটেছে, তখন তোমাকে মাথায় রাখতে হবে ওই ক্রিয়ার দুটি রূপ আছে, দুইটা ক্রিয়া আছে, এবং এক ক্রিয়ার দ্বারা আরেক ক্রিয়ার ভাবের যে রূপান্তর ঘটছে সেটি ভাবে সপ্তমী। ভাবাধিকরণ কারক গেল। এবার অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির কিছু উদাহরণ আছে। বাবা বাড়ি নেই, এই আমি ঢাকা যাব কইছি। এই 3 নম্বরটা একটু মুখস্থ রাখবা, এটা আমি 3 নম্বর মুখস্থ রাখতে বলি। আমার কাছে এর খুব লজিক্যাল ব্যাখ্যা নাই, আমি নিজে দিয়েও খুব শান্তি পাই না এটা। বলছে খেলিপান দিয়ে ওষুধ খাবে, দেখে মনে হয় তোমার তৃতীয় বিভক্তি অবস্থান। খেলিপান ও ওষুধ খাওয়ার উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমার কাছে তাই মনে হয়। হ্যাঁ, কিন্তু খেলিপান দিয়ে ওষুধ খাবে, এখানে বোধহয় ওই খেলিপানের ভিতরে ওষুধ রেখে খাওয়ার ব্যাপারটা হচ্ছে, ফলে অধিকরণ হচ্ছে। আমার কথা কি বুঝতে পারলা কি কইছি?
এইভাবে মনে হয় এটাকে অধিকরণ কারক ধরা হয়েছে। আমি এই ব্যাখ্যাটায় খুব বেশি তৃপ্ত না, ফলে আমি নিজেও তোমাদের ওভাবে কইতে পারছি না। হুম। তবে এরকমই বোধহয় হবে। কিন্তু বাড়ি থেকে নদী দেখা যায়। দেখো, এইবার কিন্তু বাড়ি থেকে কিছু চ্যুত বা বিচ্যুত হচ্ছে না, ফলে থেকে দেখেই কিন্তু তুমি অপাদান কারক বলতে পারবে না। এটা বাড়ির অবস্থানেই আছে, ফলে এটা বাড়ির স্থান, আর থেকে যেহেতু আছে তাই পঞ্চমী বিভক্তি। এ বাড়িতে কেউ নেই, ওই যে বাড়িতে, বাড়ি, সেখান থেকে তে হয়েছে সপ্তমী স্থান। বাকিগুলো বুঝলাম, তবে কিলিপান দিয়ে ওষুধ খাওয়া হয় বোধহয় ওষুধকে কিলিপানের মধ্যে রাখা হচ্ছে এমন মনে হয়। ফলে অধিকরণ কারক হিসেবে ধরে নাও। দুইটা পদে কখনো কারক হয় না, সম্বন্ধ পদ বা সম্বোধন পদ, কারণ এই পদের সাথে ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক থাকে না। কিরকম দেখো, বলছে রহিমের ভাই যাবে, তাহলে যাবে ক্রিয়ার সাথে রহিমের কি কোনো সম্পর্ক আছে? না নাই। স্যার। ফলে রহিম শব্দটিকে কারক হিসেবে কোনোভাবেই চিহ্নিত করা যাবে না, এটি সম্বন্ধ পদ, অর্থাৎ সম্পর্ক তৈরি হয়েছে রহিমের সাথে, তাই। ঠিক একইভাবে সুমন এখানে এসো, দেখো তো, এই এসো কাজটা সুমনই করবে, ঠিক আছে, কিন্তু এই বলার ভঙ্গির ভিতরে কি এসো ক্রিয়ার সাথে সুমনের কোনো সম্পর্ক আছে? নাই। সুমনের সম্পর্ক এসো ক্রিয়ার সাথে তখন থাকবে যে সুমন আসে, সুমন এসেছিল, সুমন আসবে, সুমন আসছে, সুমন এসেছে। এইরকম করলে এসো ক্রিয়ার সাথে সুমনের সম্পর্ক হয়, তাই তো? এখানে সুমনকে সম্বোধন করা হয়েছে, এসে তাকে সম্বোধন করে তাকে আসার কাজটা করতে বলা হয়েছে, ফলে এসব ক্রিয়ার সাথে সুমনের কিন্তু কোনো সম্পর্ক এই বাক্যে নেই। ফলে আমরা এই সুমনকেও কারক হিসেবে চিহ্নিত করতে পারবো না। কারণ কি? কারণ কারক হচ্ছে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্কের নাম। কিন্তু এই বাক্যে এই ক্রিয়াপদের সাথে সুমনের কোনো সম্পর্ক নাই। ব্যাপারটা ক্লিয়ার? এই যে লেখা আছে, আমি যা যা কইলাম, এই স্যার, এখানে যে সুমন এখানে এসো, তা- তাহলে এখানে আসার কাজটি করছে সুমন, সেই হিসেবে তো কর্তৃকারকে যাও কথা না না। না না, যেতে পারবে না। হ্যাঁ, তুমি এই সেন্টেন্সটাকে ইংরেজিতে কি লিখবা? সুমন কাম সুমন হেয়ার কাম নাকি? কাম হেয়ার। হ্যাঁ। তা সুমন কাম হেয়ার কি সেন্টেন্স হয়? যদি সেন্টেন্স করতে হতো তাহলে সুমন কামস হেয়ার করতে হতো, কিন্তু তোমার সেন্টেন্স তো কেবল কাম হেয়ার, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তা হচ্ছে ইউ। ইউ কাম হেয়ার এরকম বলা যেতে পারে, কিন্তু ওই ইউ ওই বাক্যের সক্রিয় কর্তা হতে পারে না। খেয়াল করো, সক্রিয় কর্তা আহ হতে পারে না, কারণ ওখানে আরেকজনার বলার ভঙ্গিটা আছে। এই কারণে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার সাবজেক্ট উজ্জ থাকে, আর সবসময় ইউই হয়। সক্রিয় রূপে ইউ ওখানে কাজ করার কাজটি, যেটা তোমার ক্রিয়ার তো তখনই হবে যখন কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন হয়।
যেমন সুমনকে কর্তা ধরলে তার সাথে মিলিয়ে ক্রিয়ার রূপ হতে পারে সুমন আসে, সুমন এসেছে, সুমন আসছে, সুমন এসেছিল, সুমন আসবে। এইগুলো যদি হয় তাহলে সুমনের কর্তা ক্রিয়ার সাথে সম্পর্ক তৈরি হয়। কিন্তু এসো যে ক্রিয়া, এর সাথে সুমনের সম্পর্ক তৈরি হয়। ইউ রিড দ্য বুক এই কথা বললে ওই বাক্যে ইউটা দেখো কর্তা না, সরাসরি ইউকে ওই কাজটা করতে বলা হয়েছে। কেবল খেয়াল করো তো একটু ভালো করে। তুমি বলতে পারো ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উচ্চ থাকে কিন্তু সাবজেক্ট উচ্চ থাকে বা কর্তা উচ্চ থাকে, এই কথাটা বলা যাবে না। কথাটা কি বোঝা গেছে কিনা? জি স্যার। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উচ্চ থাকে, দ্যাটস ইট। কিন্তু সাবজেক্ট বা কর্তা উচ্চ থাকে, এই কথা বলার সুযোগ নাই। কারণ ওইটা ওই সেন্টেন্সের কোনোভাবেই সাবজেক্ট বা কর্তা না। তুমি বই পড়ো না, এখানে বই পড়ার কাজটা তুমি করছো না। এখানে এই কাজটা হচ্ছে না, এই কাজটা করতে বলা হচ্ছে। ফলে ওই পরক্রিয়ার ক্রিয়ার সাথে তুমির কোনো সম্পর্ক নাই। একটা নতুন আলোচনা কিন্তু হলো, খেয়াল করো। তোমরা যে কথা বলেছো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উচ্চ থাকে, নট দ্যাট। সাবজেক্ট উচ্চ থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে। সম্বন্ধ পদ উচ্চ থাকতে পারে। হুম, সম্বোধন পদ উচ্চ থাকতে পারে, কর্তা উচ্চ থাকে না। কিন্তু ব্যাপারটা কি ধরা গেছে? ওটা ওই সেন্টেন্সের সাবজেক্ট না কোনোভাবে। সাবজেক্ট তখনই হবে যখন ওই সেন্টেন্সের ক্রিয়াপদ সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হবে। দেখো আমরা কিন্তু এই ধারণা এতদিন ছিলাম না। আমরা যদি বলি ইউ রিড দ্য বুক, তুমি বই পড়ো, তাকে আমরা বাক্য হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু এটি তো হয় না। ইউ রিড দ্য বুক বললে যে আদেশের জায়গাটি আসে, সেটি আদেশের সেন্স না এনে এমনি সেন্টেন্স হিসেবে তুমি তৈরি করছো। ইউ রিড দ্য বুক, তুমি বই পড়ো। হি রিডস দ্য বুক, সে বই পড়ে। এটা করা যেতে পারে, কিন্তু ইউ রিড দ্য বুক এটা করা যেতে পারে না। বুঝছো? এটা সেন্টেন্স হয় না। একটু মানে একটু আলোচনা আর কি, মানে বোঝার জায়গাটা একটু সূক্ষ্মতা থাকতে হবে, তাহলে বোঝা যাবে। ওই যে একটু আগে যে একটা আলোচনা করেছিলাম, বলছে সে খায়, এই খায়টা কিন্তু অকর্মক না। তোমাদের মনে হতে পারে এখানে তো কর্মের উল্লেখ নাই, তাহলে খায়টা কেন অকর্মক না? আচ্ছা, যদি বলি ছাগলে খায়, তা তুমি কিছু না দিলে কি ছাগল কিছু খেতে পারবে? ফলে কর্ম থাকতে হবে না। কিন্তু অকর্মক ক্রিয়া কোনটা? দেখো, সে যায়, এর সাথে কি তুমি কোনোভাবেই কোনো কর্মকে বসাতে পারো? এই জন্য দেখবা যে গো দিয়ে যে অবজেক্টিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ হয়, তা কখনো ভয়েস চেঞ্জ করা যায় না। ওই যে ইউ আর গোয়িং টু ওপেন এ শপ, তুমি একটি দোকান খুলতে যাচ্ছ, দেখো ওই যে আর গোয়িং টু কে প্যাসিভ করা যাবে না। তখন বলতে হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড। দেখো যে গোয়িং টু বি, গোয়িং টু ঠিক রাখতে হবে। ওখানে এই নিয়ম আছে। এগুলো এই কারণে হয়েছে। তোমাদের হয়তো নর্মালি বলে দেওয়া হয় যে বি প্লাস গোয়িং টু হচ্ছে মডাল, চেঞ্জ করা যাবে না। এটা মানে টিয়া পাখিকে বলি শেখানোর মতো, যে বি প্লাস গোয়িং টু মডাল, এটাকে চেঞ্জ করা যাবে না। কিন্তু বি প্লাস গোয়িং টু কেন মডাল হয়েছে? মডাল হয়েছে এই কারণে যে গো সব সময়ের জন্য, আজীবনের জন্য গো ইনট্রানজিটিভ ভার্ব।
অকর্ম ক্রিয়া, ওর কখনো কর্ম বসতে পারে না। ফলে গোকে কখনোই প্যাসিভ ভয়েসে নেওয়া যায় না। কিন্তু বাকি ক্রিয়াগুলো তুমি অকর্মক করতে পারবে না। যদি বলি সে বলে, আচ্ছা কি বলবে? কোনো কথা না বলে কারোর কিছু বলার ক্ষমতা আছে? বলেটা তো একটা কিছু বললে হবে, যে সে কথা বলে, সে কবিতা বলে, সে গালাগালি বলে, ভালো কথা বলে, যা হোক একটা কথা বলে, একটা কিছু থাকতে হবে তো। ফলে বলে ক্রিয়া বললেই একটা কিছু আছে, এটা হয়ে যায়। ফলে বলে ক্রিয়াটা কিন্তু সবসময় সকর্ম। কিন্তু অনুক্ত সকর্মক ক্রিয়া, এই নাম আমি দিয়েছি বা আমি বলি এই নাম, কিন্তু প্রায়োগিক নয় সেটি। একটু মানে আলোচনার জায়গাটা একটু ভিন্ন করে বলা আর কি। আচ্ছা, তোমরা কি আছো ক্লাসে? আর কে কে আছো? তিনজন তো আছোই। তাহলে আমাদের অধিকরণ কারক বোধহয় হলো, এবং একই সাথে কারকের 6টা আলোচনা হলো। মোটা দাগে তোমরা সংক্ষেপে যে জিনিসটি মনে রাখছো, কর্তা হিসেবে বসলে কর্তৃকারক, কর্ম হিসেবে বসলে কর্মকারক, হতে থেকে জাত বিচ্ছেদ এটা হলে অপাদান কারক, উপকরণ সহায় করণ টরণ সেটা বুঝলে করণ কারক। হম। সত্য ত্যাগ করে চতুর্থী বিভক্তির মাধ্যমে কিছু হলে সম্প্রদান কারক, স্থানে অবস্থান করা বুঝালে বা সময়কে বুঝালে অধিকরণ কারক। এই তো মোটা দাগে 6টা, এইভাবে। বাকি বিভক্তিগুলোর মাধ্যমে তোমাকে সেটি আলাদা করতে হচ্ছে। এই। আচ্ছা বলো তো, ছাদ থেকে পানি পড়ে কি হবে এটা? হুম। ছাদ থেকে পানি পড়ে কি হবে? উম, এছাড়া ও- অপাদানে পঞ্চমী। পঞ্চমী। ছাদে পানি আছে, বলো। ছাদে পানি আছে। হুম। বুঝতে পারবো। অধিকরণের সপ্তমী। ভেরি গুড, এই তো। আর কিছু লাগবে না আমাদের। এই পরিষ্কার আলোচনাটা যদি এভাবে মনে রাখো, তাহলে আমাদের জন্য সুবিধা আছে, ফিউচারে কাজে লাগবে। হ্যাঁ, বলো আমরা এবার কোন দিকে যেতে পারি? কালো কারকের আলাপ শেষ। তোমরা কি ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্লাস তোমরা করোনি না এখনো? একটু পদের না বিশ্লেষণ, স্যার। পদ, এগুলো একটু আলোচনা করি, তাতে তোমাদের জন্য পদ চেনার জায়গাটা সুবিধা হবে সহজে। উম, আমরা বিশেষ্য পদের শ্রেণী বিভাগ একটু আলোচনা করব, গুরুত্বপূর্ণ জায়গাটাই। সেটি হচ্ছে, তোমরা এই যে রবীন্দ্রনাথ সংজ্ঞা, মানুষ মরণশীল জাতি, স্বভাব ভেঙে গেল সমষ্টি, কলম দ্বারা লেখা, কলমকে তোমরা বস্তুবাচক ধরবে, দুঃখ করো না, আমরা এই জায়গাটায় একটু কথা বলবো, 3টা নিয়ে, 5, 6, 7। দেখো, সাধারণত এই যে অনুভূতি বা চেতনা যেগুলো, হুম, ইংরেজিতেও তুমি এরকম কিছু নাউন পাবে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাকে বাংলা এসে 3 ভাগে ভাগ করা হয়েছে, যদিও 2 ভাবে কখনো কখনো বলা হয়। ক্রিয়াকে ওই ভাবের ভিতরে নিয়ে যাওয়া হয়, যে গুণবাচক আর ক্রিয়া বা ভাববাচক, এমন করে বলা হয়। গুণবাচক কি বলতে, গুণের থেকে যে নামটা উৎপন্ন হবে। যেমন দেখো, তিক্ত একটা গুণ, মধুর একটা গুণ, মধুর। তরুণ হচ্ছে একটা গুণ, তরুণ। সেখান থেকে হয়েছে তারুণ্য। এই যে গুণ থেকে নাম তৈরি হওয়া, এটা গুণবাচক বা বিশেষণজাত। আর একটা হচ্ছে ক্রিয়া থেকে তৈরি হয়। যেমন দেখো, শয়ন করা মানে শুয়ে পড়া যেটা আর কি। ভোজন করা, এই যে দেখো, একই সাথে তোমার একটা অন যুক্ত হচ্ছে, ভোজন, শয়ন, গমন। হুম।
এটা একটা রূপ, সংস্কৃতের রূপ। কিন্তু ধরো তো বললাম যে আমার খাওয়া হয়েছে, আমার খাওয়া হয়েছে, ধরো খাওয়ায় দাগ দিলাম। এই যে যে খাওয়াটা, দেখো তো ইংরেজি ইট মানে খাওয়া কিনা সরাসরি। আমার বলা হয়েছে, সে মানে বলা কিনা। এই যে যখন ক্রিয়াটার সরাসরি বাংলা রূপ যেটা, তাকে কোনো ধরনের পরিবর্তন না করে, কর্তা বা অনুযায়ী বা টেন্স অনুযায়ী পরিবর্তন না করে যখন বসানো হয়, তখন ওই রূপটা হয় বিশেষ্য পদ হয়, অথবা বিশেষণ পদও হতে পারে। বিশেষণ পদ কখন হবে দেখো তো। আচ্ছা, যদি বলি হাঁটা একটি ভালো ব্যায়াম, হাঁটা, কি বললাম, হাঁটা একটি ভালো ব্যায়াম, বলো তো হাঁটাটা কি এখানে, বুঝতে পারবা হাঁটাটা কি? ইংরেজিতে তো কিরান। হুম, হার্ট এখানে ইংরেজি জিরানটা, নাউন স্যার। ইংরেজি জিরান, বাংলা এটা এসে কিন্তু নাউন হয়েছে। কোন নাউন, বলো কোন নাউন এবার? ওই যে ক্রিয়া থেকে তৈরি হয়েছে না, ফলে ক্রিয়াজাত ক্রিয়াজাত বা বিশেষ্য বিশেষ্য। পদ। আচ্ছা, এবার যদি বলি হাঁটা পথে হেঁটো না, এইবার হাঁটা, বলো কি? এখানে তো অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, এবার পার্টিসিপেল হচ্ছে ইংরেজির, কিন্তু এবার হয়েছে বিশেষণ। কিন্তু কাকে বিশেষণ হিসেবে ব্যবহার করছো দেখো তো। ওই যে যে হাঁটাটা সরাসরি অক মানে হাঁটা, অর্থাৎ তুমি বিশেষ্য পদকে, কোন বিশেষ্য পদকে, ক্রিয়াজাত বিশেষ্য পদকে এবার বিশেষণ হিসেবে ব্যবহার করেছো। ঠিক আছে, তার মানে আমরা দুই ভাবে তৈরি হওয়া দেখলাম। আর একটা হচ্ছে কোনো ভাব থেকেই তৈরি হয় না, যেটা এমনি অনুভূতির নাম বা চেতনার নামকে বোঝায়, যেমন হচ্ছে সুখ, দুঃখ, হাসি, হ্যাঁ, কান্না, এই যে যে নামগুলো তৈরি হয়, সেগুলোকে আমরা ভাববাচক, আর ক্রিয়া থেকে উৎপন্ন হওয়া ক্রিয়াজাত, বিশেষণ থেকে উৎপন্ন হওয়া বিশেষণজাত, এইভাবে আমরা নাউন হিসেবে বা বিশেষ্য পদ হিসেবে আমরা ব্যবহার করছি। এরপরে তোমরা পাচ্ছ সর্বনাম পদ। এটা নিয়ে তোমাদের অত বেশি সমস্যা নাই, ইংরেজিতে তোমরা এটা বেশ পড়ে থাকো। বাংলা এটাকে 10 ভাগে ভাগ করা হয়েছে, তার ভিতরে এই যে আত্মবাচক, দেখো এরা, এরা, ইনি, এরা কাছাকাছি বোঝায়, ফলে সাময়িক প্রমাণ নৈকট্যবাচক সর্বনাম। আর ওই, ওরা, উনি, এটা দূরে বোঝায়। সব, সকল, তাবৎ হচ্ছে সবাইকে বোঝাচ্ছে, অতএব সাকল্যবাচক। যদিও শব্দটিকে সাকুল্য বলা হয়, সর্বসাকুল্যে না বলে সর্বসাকল্যে বলা ভালো। কারণ সাকুল্য এমন শব্দ তৈরি হওয়ার খুব বেশি কারণ নাই। ঠিক আছে, এবার কে, কি, কোন, কার, কি, সেগুলো দ্বারা প্রশ্ন হচ্ছে, তাদের প্রশ্নবাচক সর্বনাম। অনির্দিষ্টতা, এইটা একটু মনে রাখতে হবে। 8 নম্বর, ব্যতিহারী, পারস্পরিকতা অর্থে বোঝায়, নিজে নিজে, আপনা আপনি, গুরুত্বপূর্ণ। ব্যতিহারী, মনে আছে আমরা একটা ব্যতিহার বহুব্রী বলেছিলাম, কি ছিল ওটা? ওই যে হাতে হাতে যে লড়াই, লড়াই হাতাহাতি, কানে কানে যে ক্রিয়া কানাকানি, ওই যে কানাকানি, এভাবে আমাদের শব্দ গঠিত হয়, আপনা আপনি। সংযোগ জ্ঞাপক, বলছে এরা যোজক, যে বা যারা, যিনি, যারা, এরা একটার সাথে একটাকে যুক্ত করে। অন্যাদি, অন্যকে বোঝায়, অন্য, অপর, পর, এইরকম 10 প্রকার সর্বনাম পদ আছে। এবার বিশেষণ পদ। বিশেষণ তোমরা জানো অ্যাডজেক্টিভ, যে যেটা বিশেষ্যের বা বিশেষণের
দোষ গুণ অবস্থা সংখ্যা মানে কোনটা সবগুলো পদের বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, অব্যয় এদের সবারই দোষ গুণ যে পদটি দ্বারা বোঝা যাবে সেটিকে বলা হবে বিশেষণ পদ। এবং বিশেষণকেও সে বিশেষিত করতে পারে। কিভাবে দেখো, আচ্ছা এখানে গাড়িকে মডিফাই করছে একটা বিশেষ্যকে, চলন্ত গাড়ি, গাড়ির অবস্থা বোঝাচ্ছে। করুণাময় তুমি, তুমি একটা সর্বনাম, সেই তুমির অবস্থা বোঝাচ্ছে। দ্রুত চলো, চলোটা একটা ক্রিয়া, দ্রুত দ্বারা সেই ক্রিয়াকে মডিফাই করা হয়েছে। হুম? ফলে এটি তোমার ক্রিয়ার বিশেষণ হয়েছে, ওটি সর্বনামের বিশেষণ, ওটা বিশেষ্যের বিশেষণ। এই এবার বিশেষ্যের বিশেষণকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, কারণ একদিকে সে বিশেষ্য সর্বনামকে মডিফাই করতে পারে। বিশেষণ পদ দুই ভাগে যাচ্ছে, খেয়াল করো। বিশেষ্য সর্বনাম যদি হয় সেটি নাম, আর অন্য যে পদগুলোকে শোষণ করবে, বিশেষিত করবে, সেটি হবে ভাব বিশেষণ। দেখো তো বোঝা গেল কিনা? বলছে বিশেষণ পদ যখন বিশেষ্য সর্বনামকে মডিফাই করবে, এই সময় নাম হবে তার নাম বিশেষণ। বাদ বাকি পদগুলোকে মডিফাই করতে গেলে নাম হবে ভাব বিশেষণ। এই আমরা একটা উদাহরণ দেখে দেখি। পাখি বিশেষ্য, সে, এই জল পড়ে যাচ্ছে অপ্রিয়া, সে সর্বনাম, তাই তো? আর ভাব বিশেষণ বাকি ক্রিয়া, বিশেষ্য, অব্যয়, এই বাকি তিনটা পদ আছে। আর কি আছে? আছে আর বাক্য আছে। ভাব বিশেষণ বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বা ভাব বিশেষণ বা ওর একটা নাম ক্রিয়া বিশেষণ। ওই যে এই যে ক্রিয়া বিশেষণ নাম আমরা নিয়েছি। তাহলে ভাব বিশেষণকে আমরা কয় ভাগে নিলাম? চার ভাগ। সে বিশেষণকে মডিফাই করতে পারে, অব্যয়কে করতে পারে, ক্রিয়া বিশেষণকে ক্রিয়া কি করতে পারে, বাক্য কি করতে পারে। এর বাইরে আরো দুইটা ভাব বিশেষণ হয়। সেটি হচ্ছে এই যে জায়গার নাম বোঝালে, যেটা একটু আগে অধিকরণ কারকে পেয়েছিলে, আর সময় বোঝালে, এই দুইটা হলেও তাকে বলা হয় ভাব বিশেষণ। তাহলে ভাব বিশেষণে কয়টা পাচ্ছ তুমি? বেসিক্যালি ছয়টা। কি কি? বলছে বিশেষ সরলবাদ, তার মানে বিশেষণ, ক্রিয়ার অব্যয়, আর বাক্য আছে চারটা, আর স্থান আর সময় ছয়টা। দেখো এইগুলো নিয়ে একটু যদি পূর্বাপর পড়া থাকে তাহলে বেশ ভালো হয়। আচ্ছা, আমি এখন বলে দিচ্ছি খুব দ্রুত, তোমরা একটু এটাকে নিজেরা একটু পড়বে, পড়ে একটু বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবা যে সহজে বোঝা যাচ্ছে। বলছে দেখো তো, এই সামান্যটা কারে মডিফাই করছে এখানে? সামান্য একটু পানি দাও। দেখো একটু পানি দাও হলে একটুটা করছে পানিকে, আর সামান্যটা করছে আবার একটুকে। ফলে এটা দেখো তো নামটা কি হয়েছে, দেখো একটুটা কিসের বিশেষণ? পানির। তাহলে নাম বিশেষণ এটা। আর সামান্যটা ওই নাম বিশেষণের বিশেষণ, তাই নাম হয়েছে নাম বিশেষণের বিশেষণ। দেখো গাড়ি অতি দ্রুত চলে, দ্রুতটা কিসের বিশেষণ বলো তো? চলে ক্রিয়ার। হুম? চলনের স্যার। চলের, তাহলে দ্রুত নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার অতিটা এবার দ্রুতকে মডিফাই করেছে, তাহলে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এই জন্য নাম এখানে বললাম, ক্রিয়া বিশেষণের বিশেষণ। এভাবে আমাদের ডান দিক থেকে একটা পদের আগে একটা পদ কিভাবে আছে এটা দেখতে দেখতে আমাদের পুরো নামটা তৈরি করে নিতে হয়। পরীক্ষার সময় যার সাপেক্ষে যাকে বলবে সেটি বলতে হবে। এই বাক্যটা এসে যদি দ্রুতকে ধরে তাহলে বলতে হবে ক্রিয়ার বিশেষণ, অতিকে ধরলে বলতে হবে ক্রিয়ার বিশেষণের বিশেষণ, বা কেবল বিশেষণের বিশেষণ বলতে হয়, কারণ তুমি দ্রুতকে বিশেষণ হিসেবে ধরবা। ঠিক আছে?
এভাবেও এই নামটা আমরা ব্যবহার করতে পারবো। অব্যয়ের বিশেষণ খেয়াল করো, এই যে দিক তারে শতধিক, দিক শব্দটাকে শত দ্বারা মডিফাই করা হয়েছে, তাই এটাকে নাম দেওয়া হয়েছে অব্যয়ের বিশেষণ। বাক্যের বিশেষণ তো অ্যাডভার্ব আসলে ওই যে এল ওয়াই দ্বারা, যেটা না সম্পূর্ণ বাক্যকেও যে মডিফাই করে ফেলে তাকে বলা হয় বাক্যের বিশেষণ। ওই যে দুর্ভাগ্যক্রমে তুমি ফেল করেছো। দেখো, ভালো বলতে বিশেষণ পদ, কিন্তু বিশেষ্য পদ রূপে ব্যবহার। দেখো, ভালোবাসা পাওয়া কঠিন, ভালোটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ। কিন্তু এবার দেখো, আপন ভালো কে না চায়, এবার ভালো হচ্ছে তার অবস্থান নাম, এবার বিশেষ্য রূপে। হ্যাঁ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে ব্যাপারটা, খুব বেশি বিশ্লেষণে ডিফিকাল্ট হয়ে পড়তে পারে। যে উপরে তুমি যখন এই ভালোকে, আমি টেকনিক এভাবে বলে দিই, তুমি যখন ভালো শব্দটিকে দেখে তারপরে আর কোনো বিশেষ্য পদ দেখবে না, তখন সেটি নিজেই বিশেষ্য পদ এটা মনে করে নেবে। ভালো বলেছ, এটা বিশেষণ, কিন্তু ক্রিয়া বিশেষণ, কারণ বলেছ কে মডিফাই করেছে। আবার এটা বলার ভঙ্গিতে এমন একটা জিনিস তৈরি হতে পারে, ভালো কথা বলেছো সেটাকেই আমরা ভালো বলেছ এই কথা হিসেবে নিলাম, অর্থাৎ এবার এই কথাটার পরিবর্তে ভালোটাকে ব্যবহার করেছি, ফলে এটা বিশেষ্য পদ হতে পারে। কিন্তু সেইভাবে এটিকে ধরা হবে না, এটাকে বলা হবে যে বলেছ কে আমরা মডিফাই করেছি। আচ্ছা, মন্দ, দেখো, মন্দ কথা বলতে নেই, মন্দর পরে এবার কথা শব্দটা আছে, অতএব মন্দ বিশেষণ, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কি মন্দটা তুমি দেখলে? দেখো, এবার মন্দর পরে আর কোনো বিশেষ্য পদ নাই, তার মানে মন্দ নিজেই এবার বিশেষ্য পদ। আমার এই টেকনিকটা কি ধরতে পেরেছো? কি বলতে চেয়েছি? বোঝো আর না বোঝো, টেকনিকটা ধরো। পূর্ণ প্রচেষ্টা সফল হোক, দেখো প্রচেষ্টা বিশিষ্ট পদ, অতএব পূর্ণ বিশেষণ। কিন্তু তোমাকে বলা হলো পুণ্যে মতি হোক, এইবার পুণ্যকে, এরপরে কোনো বিশেষ্য পদ নাই, অতএব এটি বিশেষ্য পদ নিজেই। ঠিক আছে, কোনো বিশেষ্য পদ না থাকলে সে নিজেই বিশেষ্য পদ। এই কথাটা মাথায় রেখে সবগুলোকে দেখো। দেখো, সত্য পথে থেকে সত্য কথা বলো, দুটো সত্যই বিশেষণ, শেষেরটাই, কিন্তু বলা হচ্ছে এই এক বিরাট সত্য। দেখো, সত্যর পরে আর কোনো বিশেষ্য পদ নাই, অতএব এটা নিজেই বিশেষ্য। যদি বলা হতো এক বিরাট সত্য কথা, তখন সত্য বিশেষণ হয়ে যেত, কথা বিশেষ্য হয়ে যেত। ঠিক আছে, এইভাবে তোমরা এটিকে করে ফেলবে। আমি তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী দিয়ে দিচ্ছি, বুঝছো? এই আছো তোমরা, অনেক সময় থেকে আছো আসলে। হ্যাঁ, 3 দিন খুব ধৈর্য ধরে ক্লাস করছি, আমাদের খুব ধৈর্য ধরে হচ্ছে, কিন্তু জানি না তোমাদের তো উপকার হচ্ছে কিনা। বাকিরা কি শুধু জয়েনিং দেখিয়ে আছো কিনা সেটাও একটা ব্যাপার। সঞ্জিতা, তুমি আছি। একবার কথা বলেছো ডেকে, এই দেখে আব্দুল হাসান নয়ন নাকি, না আবু হাসান নয়ন, নয়ন আছে কিনা বুঝতে পারছি না। হুম, আমরা অনেকক্ষণ করছি। আমি তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর শীটটা আর কারকের শীট দিয়ে দিচ্ছি। আগের দিন তোমাদের কারক দিইনি, না না দিয়েছিলাম? না স্যার, কারো দেওয়া হয়নি? হয়নি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কারক আর ব্যাকরণিক শব্দ শ্রেণী দিয়ে দিচ্ছি, তোমরা একটু করে পড়ে নাও। আমার কাছে মনে হচ্ছে যে বিশেষণের জায়গাটা একটু পড়ানোর ব্যাপার ছিল তো, বাকিগুলো ক্রিয়ার আলাপ আমরা ওইদিকে করেছিলাম, ওই ইসের ভিতরে, তোমার কারকের ভিতরে। আর হলো ক্রিয়ার আলাপ কারকে করছি, এদিকে বাকিগুলো হয়ে গেল। আর যোজক তো পড়ানোর খুব বেশি কিছু নাই, অ্যান্ড বাট আর আদারওয়াইজ। আর অব্যয় যেটা, হুম, অনুসর্গের আলাপটা একটু আমরা করে ফেলি। সেটি হচ্ছে, ইংরেজি প্রিপজিশনের বাংলাটা যখন তুমি পাবে তখন তুমি সেটাকে অনুসর্গ করবে, হুম, অর্থাৎ পদান্বয়ী অব্যয়। যেমন দেখো, যদি বলা হয় যে আমি
আহ আমি সমুদ্রের দিকে যাচ্ছি। দেখো তো, যে দিকে শব্দটা রেখেছি, এটা কি? বলছে আই এম গোয়িং টু দ্য সি। ওই যে টু, টু দ্য সি বা টুয়ার্ডস দি সি, আমি সমুদ্রের দিকে যাচ্ছি। দেখছো ওই যে দি যেটা মানে টু যেটা, সেটাই দিকে অর্থে এসেছে। ধরো যে বললা যে সে বাজারে যাচ্ছে। দেখো গোয়িং টু মার্কেট, ওই টুটাকে কিন্তু তুমি ইংরেজিতে টু, তাকে কিন্তু যে বাজারেতে নিয়ে আসছো, ওটাকেই তুমি বাজারের দিকে বলতে পারো। দেখো তুমি বলছো যে কারণ ছাড়া কার্য হয় না, কি হবে ইংরেজি? কারণ ছাড়া, উইদাউট রিজন। এই যে উইদাউট শব্দটা প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের বাংলাটা যখন হবে তখন তুমি ভাববে যে এটা অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় বাংলায়। ইংরেজিতে প্রিপোজিশন, তার বাংলাটা হবে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। আচ্ছা যদি বলি যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল বা আনলে পুড়িয়া গেল, মধ্যযুগীয় ভাষায় বলি, তাহলে লাগিয়াতে যদি দাগ দিই, তুমি কি ধরতে পারবা লাগিয়াটা কি? দেখো তো লাগিয়া মানে জন্য কিনা, সুখের জন্য এ ঘর বাঁধিল, জি স্যার। জন্য মানে ফর কিনা, জি স্যার। মানে তার মানে ফর মানে প্রিপজিশন, অতএব জন লাগিয়া হচ্ছে তোমার অনুসর্গ। এইভাবে তোমাকে ধরে অনুসর্গটা বুঝে নিতে হবে, কোনো ব্যাপার না। আমার এই ঘর বাঁধিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, তার ঘর এটা বলে বলছে আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মরে করিল পর। বলছে তার লাগি আমি কাঁদি। আচ্ছা লাগি, লাগি মানে জন্য না, দেখো তোমার জি স্যার। লাগি মানে জন্য। ফলে তুমি এটাকে দেখবা প্রিপজিশনে নিতে পারছো কিনা। প্রিপজিশন নিতে পারলাম, তাকে বলে দেবো অনুসর্গ। বাকি আর তোমাদের আবেগ শব্দ বা আর কি আছে, ক্রিয়ার রূপটা তো দেখলে। তাহলে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, অনুসর্গ, যোজক, এগুলো নিয়ে আমরা, এবং ক্রিয়া বিশেষণ তো আলোচনা করলাম 6টা রূপে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তা ঠিক আছে, তাহলে রাত অনেক হয়েছে, আমারও কষ্ট হয়ে যাচ্ছে। তোমরা ধৈর্য ধরেছিলে, এজন্য তোমাদের ধন্যবাদ। এই ফারহান, তোমরা তাহলে ক্লাস শেষ করে দিয়ে। ফারহান আছো নাকি? ফারহান আছো? ও আবু স্যার। হাসান নাইম। ফারহান আমরা তাহলে ক্লাস ই করে দিচ্ছি, আজকে ক্যান্সেল করে দিই, অনেকক্ষণ তো হলো। ওকে স্যার, দেখো ওকে। দুইটা টপিক, আমি দুইটা টপিকের তোমাকে ওই শিট ই করে দিচ্ছি, পিডিএফ। ঠিক আছে, ঠিক আছে।